কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। হত্যাকাণ্ড এবং রাজনীতির অন্ধকার জগতে যখন রাষ্ট্রীয় সীমানা মুছে যায়, তখন সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত এবং হৃদয় বিদারক ঘটনা, ছাত্রনেতা এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের জল যে গড়িয়েছে খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর পর্যন্ত, সেই বিস্ফোরক দাবি তুলেছেন আর কেউ নন, স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই মমতা এমন এক বোমা ফাটিয়েছেন যা শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং পুরো বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যদি সত্য হয়, তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে আছে ভারতীয় আধিপত্যের নগ্ন আস্ফালন। যে তরুণ নেতা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাকে কি খুব সুপরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে? আর সেই খুনিদের রক্ষা করতেই কেনই বা স্বয়ং অমিত শাহকে ফোন করে হস্তক্ষেপ করতে হলো? এই প্রতিবেদনটিতে আমরা এই রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার এবং ভূরাজনৈতিক চক্রান্তের প্রতিটি পাতা উল্টে দেখব। মঙ্গলবার 2 জুন 2026 কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর এটিই ছিল তার প্রথম বড় কোনো সমাবেশ। দলের ভেতরে চরম কোন্দল, 80 জন বিধায়কের মধ্যে 60 জনেরই বিদ্রোহী হয়ে ওঠা এবং ধর্ণা কর্মসূচিতে মাত্র 6 জন বিধায়কের উপস্থিতি, সব মিলিয়ে মমতা ছিলেন চরম কোণঠাসা। ঠিক এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি রাজনৈতিক ফায়দা তুলতে বা কেন্দ্রকে চাপে রাখতে যে তাসটি খেললেন, তা ছিল এক কথায় অকল্পনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম উল্লেখ না করলেও অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশের একটি সারা জাগানো হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের STSF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল। জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। আমি অন্য দেশের কথা বলছি না, আমার সেই অধিকারও নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের STF তাদের ধরে ফেলে। এটা আমাদের রাজ্য পুলিশের কৃতিত্ব। কিন্তু থ্রিলারের আসল ক্লাইম্যাক্স শুরু হয় ঠিক এরপরই। মমতা দাবি করেন, রাজ্য পুলিশ যখন খুনিদের গ্রেফতার করে, তখন দিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি ফোন আসে তার কাছে। মমতা বলেন, কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এই গ্রেফতারের খবরটা যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি কিন্তু সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার, তথ্যের ভাণ্ডার। এতদিন আমি এসব বলিনি, কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না বললেও দুই বাংলার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের বুঝতে বাকি নেই যে তিনি কার কথা বলেছেন। তিনি স্পষ্টতই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর নেতা এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান বিন হাদির কথা স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের এক অকুতোভয় কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা আত্মায়ীরা তাকে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে 18 ডিসেম্বর মাত্র 32 বছর বয়সে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এই মৃত্যু পুরো বাংলাদেশ জুড়ে এক তীব্র শোক এবং ভয়ঙ্কর ক্ষোভের জন্ম দেয়। ছাত্র জনতার রাজপথে নেমে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাইকমিশন এবং ভিসা সেন্টারগুলোর সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শিত হয়। তদন্তে বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ। তারা দুজন কট্টর আওয়ামী লীগ ক্যাডার। ঘটনার পরপরই তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। 2026 সালের 8 মার্চ ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স STF
পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। বলা হয়ে থাকে এই গ্রেফতারের পেছনে ভূমিকা ছিল মমতা ব্যানার্জির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার এই বক্তব্য যদি বিশ্লেষণ করা হয় তবে একটি হাড় হিম করা সত্য চোখের সামনে ভেসে ওঠে। বাংলাদেশ পুলিশের তদন্ত, এসটিএফ এর গ্রেফতার এবং মমতার দাবি সবগুলো বিন্দু এক করলে স্পষ্ট হয়ে যায় যে ওসমান হাদি সাধারণ কোনো রাজনৈতিক কোন্দলের শিকার হননি, তিনি শিকার হয়েছেন এক বিশাল ভূরাজনৈতিক মাস্টার প্ল্যানের। মমতা যখন বলেন অমিত শাহ তাকে ফোন করে বলেছেন খবরটা যেন বাইরে না যায়, তখন এটি পরিষ্কার যে ভারত সরকার বা মোদি অমিত শাহ প্রশাসন এই খুনিদের আড়াল করতে চেয়েছিল। কেন? কারণ ওসমান হাদি ছিলেন সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি দেশের মানুষকে জাগিয়ে তুলেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই দিল্লির ইশারায় তাকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অনুযায়ী এই খুনের নির্দেশদাতাদের তালিকায় এমন কিছু নাম আছে যা প্রকাশ পেলে সত্যিই বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম ফাটল ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বোঝা যায় মোদি, অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই খুন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু বাংলাদেশ ইস্যুতেই কথা বলেননি, তিনি কথা বলেছেন তার নিজের দলের অস্তিত্ব নিয়েও। বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেস এখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায়। দলের ভেতরে চরম বিদ্রোহ। দিল্লির বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশ দিয়ে দলীয় বিধায়ক এবং কাউন্সিলরদের ভয় দেখানোরও অভিযোগ করেন তিনি। মমতা বলেন, যাদের জন্য সারা জীবন করেছি তারাই আজ গাদ্দারের সঙ্গে লাইন দিয়েছে। যারা আজকে তৃণমূলকে ভাঙার জন্য গাদ্দারি করছে, ভগবান যেন তাদের সুমতি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবির পর বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মহলের উপর এক বিশাল চাপ তৈরি হয়েছে। শহীদ ওসমান হাদির রক্ত কেবল ঢাকার রাজপথেই শুকিয়ে যায়নি, তার রক্তের দাগ আজ দিল্লির সাউথ ব্লক পর্যন্ত পৌঁছে গেছে। যে তরুণ নেতা চা সিঙ্গাড়ার আড্ডায় বসে সাধারণ মানুষের অধিকারের কথা বলতেন, যিনি বিশ্বাস করতেন রাজনীতি নয় মানুষকে ভালোবাসতে হবে, তাকে আজীবন স্তব্ধ করে দেওয়ার এই চক্রান্তের বিচার কি বাংলাদেশ কখনো পাবে? ভারত যদি সত্যিই এই খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আড়াল করার চেষ্টা করে থাকেন, তবে তা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্য চরম অবমাননাকর। এখন দেখার বিষয় মমতার এই বোমা ফাটার পর বাংলাদেশ সরকার খনিদের দেশে ফিরিয়ে এনে এবং এর পেছনের আসল মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে শহীদ হাদির আত্মাকে শান্তি দিতে পারে কিনা। অন্যথায় এই ভূরাজনৈতিক চক্রান্তের কাছে হয়তো আবারও হেরে যাবে বাংলাদেশের সার্বভৌমত্ব। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।